কাজেই তাদের যুক্তি হচ্ছে বিএনপি যদি গণভোট না মানে, বিএনপি যদি জুলাই সনদ হুবহু বাস্তবায়নের শর্তে রাজি না হয়, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা প্রয়োজনীয় না মনে করে, একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয় বলে, তাহলে বিএনপি যেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে সেটাও তো রাষ্ট্রপতির সেই অদ্ভুত আদেশের উপর ভিত্তি করেই। তাহলে বিএনপির এই সরকারের আইনি ভিত্তি কোথায় থাকে, বা সেই সরকারের সাংবিধানিক ভিত্তি বা কোথায়? ত্রয়োদশ সংসদের অধিবেশন যে কোনোভাবেই সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে পাল্টে যাবে না, আর জুলাই সনদ হুবহু বাস্তবায়নের যে আর কোনো প্রত্যাশা থাকছে না সেটা পরিষ্কার হয়ে গেছে সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে, আজ রোববারে। রোববার ছিল রাষ্ট্রপতি যে আদেশ জারি করেছিলেন 2025-এর নভেম্বরে, সে অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকবার শেষ দিন। 2025-এর নভেম্বরে রাষ্ট্রপতির ডাকা আদেশে একদিকে যেমন সংসদ নির্বাচন এবং গণভোটের কথা বলা হয়েছিল, তেমনি জুলাই সনদের কথা বলা হয়েছিল এবং কিভাবে সেটা বাস্তবায়ন হবে সে বিষয়ে ওই আদেশে বলে দেওয়া হয়েছিল যে নির্বাচনের ফলাফল ঘোষণার, সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে হবে। কাজে আজই ছিল তার শেষ দিন এবং সংসদে দাঁড়িয়ে সংসদের বিরোধী দলের নেতা জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে এই বাধ্যবাধকতার জায়গা থেকেই তিনি স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ মনে করেছেন যে সময়ের বাধ্যবাধকতা শেষ হয়ে আসছে আজকে, এবং সময় শেষ হলেও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না। ডাক্তার শফিকুর রহমান সংসদে দাঁড়িয়ে বলেছেন যে আজ সেই 30তম পঞ্জিকা দিবস এবং সংবিধান সংস্কার পরিষদের ডাকার সময়সীমা আজকেই শেষ হচ্ছে এবং সেই অধিবেশন এখন পর্যন্ত ডাকা হয়নি। অথচ যে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে 13ই নভেম্বর 2025 তারিখে সংসদ নির্বাচন এবং গণভোটের কথা বলা হয়েছিল, সেই আদেশে পরিষ্কারভাবে 3 থেকে 15 নম্বর বিষয়গুলো জুলাই সনদ এবং গণভোটের সাথে সম্পর্কিত, এবং বিরোধী দলের নেতা মনে করিয়েছেন যে ওই আদেশে বলা ছিল যে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হবে। এবং তিনি এটাও সংসদে ব্যাখ্যা করে বলেন যে সংসদের সংবিধানের 72 অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শে রাষ্ট্রপতি সংসদ আহ্বান করেন, তাই আমরা ধরে নিচ্ছি প্রধানমন্ত্রীর পরামর্শেই রাষ্ট্রপতি সংসদের এই সভা আহ্বান করেছেন। কাজেই রাষ্ট্রপতির আদেশে যে পরিষ্কার বলা আছে যে পদ্ধতিতে সংসদের প্রথম অধিবেশন ডাকা হবে, একই পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের সভাও ডাকতে হবে, সে অনুযায়ী আজকের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ ডাকার কথা ছিল, কারণ সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনের 180 দিনের মধ্যে আবার জুলাই সনদ বাস্তবায়ন সম্পন্ন করে ফেলার কথা। মানে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হচ্ছে না মানে জুলাই সনদও বাস্তবায়ন হচ্ছে না। তবে জামায়াতে ইসলামীর আমির কিন্তু সংসদে দাঁড়িয়ে কোনো আন্দোলনে চলে যাওয়ার হুমকি দেন নাই, কিংবা এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে রাষ্ট্রপতি কেন ডাকছেন না সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন সে বিষয়ে কোনো বক্তব্য দেন নাই। অথচ জামায়াতে ইসলামীর তরফে 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সামনে শনিবারেই জানিয়ে রাখা হয়েছে যে যদি রোববারের মধ্যে সরকার কোনো পদক্ষেপ না নেয় সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকার, তাহলে নাকি জামায়াতে ইসলামী সহ 11 দল রাজপথে আন্দোলনে যাবে, এবং এমনকি জামায়াতে ইসলামীর নেতা 11 দলীয় ঐক্যজোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ এই হুমকিও দিয়ে রেখেছেন যে তাহলে নাকি এই অধিবেশনই হবে এ সংসদের শেষ অধিবেশন। তবে এই আবদার পূরণের যে এই মুহূর্তে কোনো সম্ভাবনা নাই সেটা হয়তো জামায়াতে ইসলামীর আমির আগেই পরিষ্কার বুঝেছিলেন, কারণ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করার কারণ হিসেবে বিএনপির তরফে সালাউদ্দিন আহমেদ তো শপথের দিনই জানিয়ে রেখেছিলেন যে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির নেতা, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে এই অসাংবিধানিক পরিষদের কোনো সভায় তারা শপথ নেবেন না, সে তার কোনো সদস্য হিসেবে, কিংবা জুলাই সনদে বিএনপি যেসব নোট অফ ডিসেন্ট দিয়েছে
সেগুলোকে বাদ দিয়ে বিএনপি হুবহু জুলাই সনদ বাস্তবায়নের কথাও ভাবছে না। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদের প্রথম অধিবেশনের আগে তার সংসদ সদস্যদের সঙ্গে যে সভা করেছেন সংসদীয় দলের, সেখানেও তিনি পরিষ্কার করেছেন সংবিধান সংস্কার পরিষদ সংবিধানে নাই, এবং তিনি পরিষ্কার করেছেন যে জুলাই সনদ হুবহু বাস্তবায়নেরও কোনো সুযোগ নাই। বিএনপি যেসব সংস্কার প্রস্তাবকে গ্রহণযোগ্য মনে করে সেগুলোই তারা ধীরে ধীরে বাস্তবায়ন করবে। এ অবস্থায় আজ আবার বিএনপির তরফে যেই একমাত্র নেতা কথা বলছেন এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে কিংবা জুলাই সনদ নিয়ে, সেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদই সংসদে দাঁড়িয়েছিলেন বিরোধী দলীয় নেতার এই উদ্বেগের জবাব দিতে যে কেন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হচ্ছে না, এবং তিনি পরিষ্কার করে দিয়েছেন বিএনপির তরফে এই উদ্যোগ নেওয়ার কোনো সম্ভাবনা নাই। মানে ওই যে বিরোধী দলীয় নেতা যেমন বলেছেন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতিকে দিয়ে সংবিধান সংস্কার পরিষদ ডাকানোর কোনো সম্ভাবনা নাই, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলছেন তারা মনে করেন জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয় সাংবিধানিক পথে চলতে হবে, কারণ রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান আইন ও কানুন দিয়ে। এবং তিনি বলেছেন সরকার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুত, তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে। এবং তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে রাষ্ট্রপতির যে আদেশের কথা বিরোধী দলীয় নেতা বলছেন, নভেম্বরের যে আদেশের মাধ্যমে এই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়েছে, এটার কোনো আইনি ভিত্তি নাই, কারণ সংবিধানের 93-এর 1 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কেবল অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। অথচ গত বছরের নভেম্বরে জারি করা ওই বিষয়টি কোনো অধ্যাদেশ নয়, ওটা নাকি আদেশ, এবং সেটা কোনো আইনও নয়। সালাউদ্দিন আহমেদ বলছেন ওটা তো একটা অদ্ভুত বিষয়। মানে সালাউদ্দিন আহমেদরা এখন বলছেন যে রাষ্ট্রপতির জারি করা ওই আদেশ তো অবৈধ, অসাংবিধানিক, কাজেই তাদের পক্ষে ওই অসাংবিধানিক পথে ওই অদ্ভুত বিষয়কে অনুসরণ করে কোনো সংবিধান সংস্কার পরিষদ ডাকা সম্ভব নয়, এবং পরিষ্কার করে বলছেন এই আদেশের ওপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়া এবং রাষ্ট্রপতির কাছে অধিবেশন আহ্বানের দাবিও অসাংবিধানিক। আর ওইদিকে জামায়াতে ইসলামীর আমির, যারা কিনা এই সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেও ফ্যাসিবাদের দোসর শাহাবুদ্দিন চুপ্পু কি করে এখনো রাষ্ট্রপতি আছেন সেই প্রতিবাদে এবং রাষ্ট্রপতিকে অপসারণের দাবিতে, তাকে অভিশংসনের দাবিতে বিরাট হট্টগোল করে সংসদ থেকে বেরিয়ে গেলেন ওয়াকআউট করে, সেই জামায়াতের আমির কিনা বলছেন যে রাষ্ট্রপতির মাধ্যমে যাতে দ্রুত একটা সংবিধান সংস্কার পরিষদের সভা ডাকতে প্রধানমন্ত্রী উদ্যোগ গ্রহণ করেন। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল, তারা যে এ বিষয়ে কর্ণপাত করবে না সেটা তারা স্পষ্ট করে দিয়েছে। আর জামায়াতে ইসলামী যে প্রায়শই মানে সংসদে বা বাইরে এই বিষয়ে আলাপ তুলছে এবং এক রকমের হম্বিতম্বি করছে যে রাজপথে এই আন্দোলন নিয়ে যাবে, তারাও জানে যে এছাড়া এই মুহূর্তে বিরোধী দল হিসেবে সক্রিয় ভূমিকা পালনের মতো, কার্যকর ভূমিকা পালনের মতো তাদের হাতে আর কোনো ইস্যু নাই। কাজেই দুজনের জন্যেই এই বিষয়টিকে জিইয়ে রাখাটা হয়তো একটা লম্বা সময়ের জন্য লাভজনক হবে। জামায়াতে ইসলামীর ভেতরে আবার দুটো পক্ষ সৃষ্টি হয়েছে। একটা পক্ষ যারা কিনা এই যে জামায়াতে ইসলামীর আমিরের মতো একটা আসন পেয়েছেন, 70-এর মতো আসনে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নির্বাচিত হয়েছেন। এত বেশি সংখ্যক আসনে এর আগে কখনো জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ সংসদে আসন পান নাই। অন্যদিকে তাদের মিত্রদল জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নির্বাচিত হয়ে গেছেন বিএনপির সঙ্গে এক রকমের আপোষ রফা সমঝোতার ভিত্তিতে এই নির্বাচনে। কাজেই তাদের যে অংশটি, তারা চাইবেন সংসদে কার্যকর থাকতে, সংসদে একটা দীর্ঘ সময় থাকতে, রাজপথে এখনই সংসদ বাদ দিয়ে আন্দোলনটিকে নিয়ে না যেতে, কিংবা নিয়মিতভাবেই হুই হট্টগোল বা ওয়াকআউট করে সংসদকে উত্তপ্ত করে সংসদে একটা দায়িত্বহীন বিরোধী দল কিংবা এমনকি তাদের পক্ষে
পক্ষের বুদ্ধিজীবীরা, সুশীল সমাজের প্রতিনিধিরাও, কিংবা জামায়াতে ইসলামীর অত্যন্ত সমর্থক পত্রিকা মাহমুদুর রহমানের আমার দেশ যেমন লিখছে যে জামায়াতে ইসলামীর অনভিজ্ঞতাই জামায়াতে ইসলামীকে ভোগাবে কিনা, এসব সমালোচনার মুখে যাতে তাদের পড়তে না হয় সে কারণে তারা হয়তোবা সংসদে একরকমের উত্তাপ ছড়াতে চাইবেন, কিন্তু খুব বড় ধরনের হইহট্টগোল করতে চাইবেন না, কিছুতেই এখনই সংসদ বাদ দিয়ে রাজপথে চলে যেতে চাইবেন না। কিন্তু জামায়াতে ইসলামীর ভেতরেই একটা গুরুত্বপূর্ণ অংশ আছেন যারা এই আপোষ রফা সমঝোতার নির্বাচনে আসন পান নাই। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জামায়াতে ইসলামীর নেতা 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, এরা এই নির্বাচনে কোনো আসন নিশ্চিত করতে পারেন নাই, এমপি পদ পান নাই, কিংবা ধরেন জামায়াতে ইসলামীর এই জুলাই সনদ প্রসঙ্গে আলোচনায়, আলী রিয়াজের দরবারের আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যারিস্টার শিশির মনির, তারা সংসদে আসতে পারেন নাই। তাদের দিক থেকে একটা তারা আছে, এই জুলাই সনদ, এই সংবিধান সংস্কার পরিষদ এই ইস্যুগুলোকে অনেক গুরুতর করে তুলে বা এই ইস্যুগুলোকে নিয়ে রাজপথে দ্রুত চলে যাওয়ার এবং এই সরকারকে নড়বড়ে করে ফেলার। দেখেন, এই সরকার আবার মনে করছে বিএনপির দিক থেকে একরকমের একটা নিশ্চিন্ত থাকার বোধ আছে, কারণ তারা মনে করে যে এই মুহূর্তে জামায়াতে ইসলামীর পক্ষে রাজপথে আন্দোলন জমানো সম্ভব হবে না, কারণ শপথের দিন থেকেই তো জামায়াতে ইসলামী হম্বিতম্বি করছে যে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয় নাই যেহেতু বিএনপি, তারা এখন আন্দোলনে যাবে, কিন্তু রাজপথে আন্দোলনের বা বিক্ষোভের ডাক দিচ্ছে আর তা বাতিল করছে জামায়াতে ইসলামী। কাজেই বিএনপি মনে করছে যে জামায়াতে ইসলামীর হাত থেকে বাংলাদেশকে, দেশকে সুরক্ষার জন্য একমাত্র কবচ হিসেবে বিবেচনা করে বাংলাদেশ জুড়ে যে বিরাট সংখ্যক মানুষ তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে, তারা এই মুহূর্তে জামায়াতের এই রাজপথে আন্দোলনে যাওয়ার বিষয়টা সমর্থনও করবে না, কেউ তাদের সঙ্গে পথেও নামবে না, কাজেই জামায়াতে ইসলামী আন্দোলন জমাতে পারবে না। কিন্তু জামায়াতে ইসলামীর তরফে মানে যারা ওই সংস্কার প্রস্তাবের সঙ্গে কাজ করছিলেন ঘনিষ্ঠভাবে, ব্যারিস্টার শিশির মনির সহ সংসদে আসতে পারে নাই যে পক্ষটা, তাদের দিক থেকে একটা প্রবল চাপ আছে যে যেই রাষ্ট্রপতির আদেশের ওপর ভিত্তি করে জুলাই সনদ কিভাবে বাস্তবায়িত হবে সে আদেশ দেওয়া হয়েছে 13ই নভেম্বর 2025, যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে নির্বাচনের ফলাফল দেওয়ার 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ ডাকতে হবে, সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশনের 180 দিনের মধ্যে জুলাই সনদ সংবিধানে সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত হবে। সেই একই আদেশে তো গণভোটের কথা বলা ছিল এবং সেই একই আদেশ অনুসারেই তো জাতীয় সংসদ নির্বাচনটা হয়েছে। কাজেই তাদের যুক্তি হচ্ছে বিএনপি যদি গণভোট না মানে, বিএনপি যদি জুলাই সনদ হুবহু বাস্তবায়নের শর্তে রাজি না হয়, বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা প্রয়োজনীয় না মনে করে, একটা অসাংবিধানিক অদ্ভুত বিষয় বলে, তাহলে বিএনপি যেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে সেটাও তো রাষ্ট্রপতির সেই অদ্ভুত আদেশের উপর ভিত্তি করে। তাহলে বিএনপির এই সরকারের আইনি ভিত্তি কোথায় থাকে বা সেই সরকারের সাংবিধানিক ভিত্তি বা কোথায়? কাজেই জামায়াতে ইসলামীর ওই পক্ষটি ক্রমাগতভাবে এক রকমের সংবাদ মাধ্যমের সামনে বারবার সেই প্রশ্ন তুলে এবং এদের একটি অংশ সংসদেও বারবার এই প্রশ্ন তুলে শিরোনামের পর শিরোনাম হতে থেকে বিএনপি সরকারকে বিব্রত করে যাওয়ার কথা ভাবছে এবং এ কারণে আন্দোলনের ভয়ে কিছুটা বিব্রত এবং অস্বস্তিতে থাকতে হচ্ছে বিএনপি সরকারকে, কারণ তারা জানে যে কারণে তারা অদ্ভুত অসাংবিধানিক বলছে জুলাই সনদকে আর সংবিধান সংস্কার পরিষদকে, সে কারণে তাদের সরকারের ভিত্তিও অদ্ভুত অসাংবিধানিক কিনা এই প্রশ্ন বারবার জামায়াতে ইসলামী সংবাদ মাধ্যমের সামনে কিংবা প্রকাশ্যে সংসদের ফ্লোরে তুলে বসতে পারে। জামায়াতে ইসলামী জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি নিয়ে কত দূর যায় তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। তবে জামায়াতে ইসলামীর ভেতরেই এ নিয়ে অনেক দূর যাওয়ার এবং এ নিয়েই এই সরকারকে নড়বড়ে করে ফেলার চাপও আছে।